অনেকদিন পর তোমাদের কাছে আবার দীক্ষার পক্ষ থেকে আমি এলাম। আজকে আমরা আর্থ ক্রাস্ট ইন্টেরিয়র সম্পর্কে আলোচনা করব। ক্লাস 7-8 থেকে শুরু করলে হায়ার সেকেন্ডারি, সিবিএসসি, আইএসসি, মাধ্যমিক বোর্ড, এমনকি কলেজ লাইফের প্রথম অংশেও যারা জিওগ্রাফি নিয়ে পড়ো, আর্থ ক্রাস্ট ইন্টেরিয়র সম্পর্কে জানতেই হয়। এবং এই আর্থ ক্রাস্ট ইন্টেরিয়রের সঙ্গে শুধুমাত্র আমাদের আর্থের ভেতরে কোন কোন লেয়ার কিভাবে রয়েছে, নট অনলি দ্যাট, তাছাড়াও কিন্তু এর ভেতরে আমাদের বিভিন্ন রকমের আর্থকোয়েক ওয়েভগুলো কী করে মুভ করে এবং পরবর্তীতে এই সমস্ত ওয়েভগুলোর মুভমেন্ট ছাড়াও কোথায় কী ধরনের ডিস্টারবেন্সেস, কোথায় কী ধরনের টেকটনিক মুভমেন্ট, কেন কোথায় কী জন্য হচ্ছে, এই সব জিনিসগুলো বোঝবার জন্য কিন্তু ভীষণভাবে প্রয়োজন আর্থ ক্রাস্ট ইন্টেরিয়র সম্পর্কে জানা। তো যারা এই ভিডিওটা দেখছো গার্গীর পক্ষ থেকে, দীক্ষার পক্ষ থেকে, তাদেরকে অল আর ওয়েলকাম। আজ আর্থ ক্রাস্ট ইন্টেরিয়র নিয়ে যেটা বলবো সেটা হয়তো তোমাদের গ্র্যাজুয়েশন থেকে শুরু করে ছোট ক্লাস, বড় আজ প্রত্যেকটা মানে ছোট ক্লাস ছাড়াও পড়ে যারা অন্যান্য ক্লাসে পড়ে বা বড় অনেক মানুষদের ক্ষেত্রে যারা জানতে চাও তাদের ক্ষেত্রেও প্রিলিমিনারি শুনলে অন্তত পক্ষে কিছু একটা আইডিয়া তোমরা করে উঠতে পারবে। আর্থ ক্রাস্ট ইন্টেরিয়র সম্পর্কে অনেকদিন আগে থেকে, যেহেতু আর্থ ইজ আ পার্ট অফ সোলার সিস্টেম বা সৌরজগতের অংশ, সুতরাং সেই অর্থে এটা খুব ভালোভাবে এইটাই মনে করা হয় যে আর সোলার সিস্টেমের অংশ যখন বাকি যে সমস্ত গ্রহ বা গ্রহাণুপুঞ্জগুলো রয়েছে সেগুলো ঠিক যে ধরনের বা যেরকম ধরনের ম্যাটেরিয়ালের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বা তাদের ফিচার সম্পর্কে আমরা সায়েন্টিস্টদের কাছ থেকে জানতে পেরেছি, বইয়ের পাতা থেকে জানতে পেরেছি, অলমোস্ট হয়তো সেই রকমই কিছু হবে যেটা আর্থের ক্ষেত্রে। আর্থ যেহেতু একটা জ্বলন্ত উত্তপ্ত জিনিস থেকে তৈরি হয়েছে, তাহলে এটা যখন ঘুরতে ঘুরতে গোল হয়ে গিয়েছে, গোল কি করে হলো এটারও সায়েন্টিফিক বিভিন্ন ধরনের থিওরি রয়েছে, নেবিউলার হাইপোথিসিস, প্ল্যানেটেসিমাল হাইপোথিসিস, ডিফারেন্ট সিস্টেম অফ হাইপোথিসিস, এগুলো সম্পর্কে রয়েছে। তো এবং এটা সম্পর্কে চর্চা আজও হয়তো শেষ হয়নি, নানা ধরনের তথ্য এর পরেও হয়তো আমরা জানতে পারবো। হোয়াট এভার দ্য থিং, মেইন পয়েন্টে এসে কথা বলি, সেই অর্থে দেখা যায় যে এই যে আর্থ ক্রাস্ট ইন্টেরিয়রের ভেতরে পদার্থগুলো কীরকম রয়েছে এটা সম্পর্কে প্রত্যেকটা মানুষজনের মধ্যেই নানা ধরনের একটা চিন্তা বা নানা ধরনের একটা ভাবনা এসেই থাকে। যেহেতু উত্তপ্ত জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড থেকে জিনিসটা বেরিয়েছে, তার মানে বোধহয় এর মধ্যে সমস্ত কিছু যা কিছুই রয়েছে সেগুলো বোধহয় প্রত্যেকটাই ভীষণ রকম উত্তপ্ত, জ্বলন্ত, খুব তরল গলিত অবস্থায় রয়েছে। কিন্তু তা নয়। পৃথিবীতে যতদিন পর্যন্ত ভূমিকম্পবিদ্যা বা সিসমোলজি সেরকমভাবে দাঁড়ায়নি, ততদিন পর্যন্ত মানুষের একটা ধারণা ছিল যে উল্কাপিণ্ড বা উল্কাপিণ্ড রিলেটেড অন্যান্য ওরকম আরও ওই ধরনের জিনিস যেগুলো বাইরে থেকে এসে পৃথিবীতে পড়েছে, তাদের যে বৈশিষ্ট্য বা সেগুলো মাটিতে এসে পড়ার পরে সেখানে আমরা যে যে জিনিসগুলো দেখতে পেয়েছি, হয়তো বা আমাদের পৃথিবীর মধ্যেও সেই ধরনের জিনিসপত্র রয়েছে। তাছাড়া পৃথিবীর আমরা বিভিন্ন জায়গায় যখন ঘর বাড়ি তৈরি করি বা মাটি খনন করি, তখন প্রায় প্রত্যেকটা 32 মিটার খনন করলেই 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে টেম্পারেচার বাড়ে। তো পৃথিবীর ওপরের সারফেস থেকে শুরু করলে কোর পর্যন্ত 6371 কিলোমিটার, এই যে টোটাল ডিস্টেন্স, তাকে যদি এই পার 32 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে টেম্পারেচারের মাপে এগিয়ে নিয়ে যাই, আলটিমেটলি ওইখানে পৌঁছে সান সারফেস টেম্পারেচারের থেকেও বেশি টেম্পারেচার সেই জায়গায় দেখতে পাওয়া যাবে, যেটা খুবই অসম্ভব ব্যাপার এবং সেটা সম্ভবপর নয়। কারণ কোনো জিনিস থেকে, যেটা সোর্স থেকে কোনো জিনিস যখন তৈরি হয়েছে, তার থেকে সেটা টপকে কখনোই যেতে পারে না। তাহলে এর জিনিসের মধ্যে নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো চেঞ্জেস আছে। আর এই চেঞ্জেসটা জানতে পারা যায় যখন থেকে সিসমোলজি অর্থাৎ ভূমিকম্পবিদ্যা এবং ভূমিকম্পবিদ্যার সঙ্গে যুক্ত 3 ধরনের ওয়েভ, পি ওয়েভ, এস ওয়েভ এবং এল ওয়েভ সম্পর্কে আমরা জানতে পারি। পি ওয়েভ, এস ওয়েভ আর এল ওয়েভ তিনটের বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণ আলাদা। পি ওয়েভের প্রোপাগেশন বা কম্পন অনেকটাই কিন্তু সাউন্ড ওয়েভের মতন, অর্থাৎ ইলাস্টিকের মতো ছাড়লে বা বাড়লে যেরকম হয় এক্স্যাক্টলি সেরকম। অর্থাৎ এটা কিভাবে কাজ করে, উপর নিচে কাজ করে। এস ওয়েভ কিন্তু হরাইজন্টালি কাজ করে এবং আলোক তরঙ্গের মতন। আর এল ওয়েভ, সারফেস ওয়েভ, এটা ভেতরে একদমই যায় না, সারফেসের সঙ্গেই এর সমস্ত কিছু রয়েছে।
পি ওয়েভ যে কোনো ধরনের লিকুইড, সলিড বা গ্যাসিয়াস ম্যাটেরিয়ালের মধ্যে যেতে পারে। তার মধ্যে লিকুইড পদার্থের মধ্যে দিয়ে, গ্যাসিয়াস মেটেরিয়ালের মধ্যে দিয়ে অলমোস্ট ভালোই যায়, সলিডে যেতে গেলে একটু আটকায়। আবার সেখানে এস ওয়েভ সলিড মেটেরিয়াল ছাড়া অন্য দুটো মেটেরিয়ালে যাবার সময় গতিবেগ খুব পরিমাণে স্লোজ ডাউন হয়। তো ইন কম্পেয়ার এটাকে বলা যেতে পারে সলিড বস্তুর মধ্যে দিয়েই ভালো যায়। এস ওয়েভের কথা তো আগেই বললাম। এবার আমার হাতটাকে যদি তোমরা সারফেস ভাবো, তাহলে নিচের অংশে যদি ধরে রাখো এইরকম জায়গায় প্রথম কোনো জায়গাতে কোনো আর্থকোয়েক হলো, আর্থকোয়েকটা তো একটা ভেতরকার ইন্টারনাল প্রসেসের মধ্যে থাকা, এবং সেইখান থেকে হঠাৎ কোনো রকম ডিস্টারবেন্স থেকে কোনো জিনিস বেরিয়ে আসছে, নড়ে যাচ্ছে, তখন আর্থকোয়েক তৈরি হচ্ছে। এই যে শেকিংটা, এই শেকিংটা প্রথম যেখানে তৈরি হয় তার থেকে তার উপরের অংশটা অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, অর্থাৎ সেন্টার আর এপিসেন্টার দুজনেই কিন্তু দুজনের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এই এপিসেন্টার থেকে পুরো ওয়েভটা গোল গোল করে বাকি অংশটায় ছড়িয়ে যায়, এবং সেই জন্যই এই ট্রেমার কিন্তু বহুদূর পর্যন্ত আর্থকোয়েক হলেও, হালকা হলেও অনেক দূর পর্যন্ত অনেক সময় এর তরঙ্গের প্রভাব আমরা কিন্তু বুঝতে পারি। অনেক সময় তোমরা পুকুর, নদী বা দিঘি বা লেক যে কোনো জায়গাতে গিয়ে যদি কখনো ইট, পাথর বা ছোট্ট ঢিল ফেলো, দেখবে যেখানটায় ফেললে সেখানে ফেলার একটা অদ্ভুত আওয়াজ আসে, যেটা ওয়াটার ড্রপলেটের আওয়াজ, তার সঙ্গে পড়ার জন্য। তারপরে দেখবে সে রিং 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 হয়ে কতগুলো গোল ওয়েভ অনেক দূর পর্যন্ত চারদিকে ছড়িয়ে যায়। এইটা কিন্তু ঠিকই আর্থকোয়েক ওয়েভ ছড়িয়ে যাওয়ার মতন, এক্স্যাক্টলি সেরকম ধরনের হয়। তো পৃথিবীর এই 0 থেকে 70 কিলোমিটার যে দুটো লেয়ারের মধ্যে, সায়ালিক লেয়ার এবং সাইমেটিক লেয়ার, তোমরা সেটা সবাই জানো যে পৃথিবীর আর্থ ক্রাস্টের মধ্যে দুটো অংশ আছে, একটা মহাদেশীয় স্তর আর একটা মহাসাগরীয় স্তর। মহাদেশীয় স্তর সিলিকন অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, তাই একে সিয়াল বলো বা সায়াল বলো, এইটা এখানে রইল। এর পরেরটা মহাদেশীয় স্তর, যেটা সিলিকন এবং ম্যাগনেশিয়াম তৈরি। অ্যালুমিনিয়ামের থেকে ম্যাগনেশিয়ামের ভার বেশি, সুতরাং মহাসাগরীয় স্তরটা সিলিকন ম্যাগনেশিয়াম দিয়ে তৈরি হবে, এবং ম্যাগনেশিয়ামের জন্য মহাসাগরীয় স্তর ভারী। এই দুটো লেয়ারের মাঝখানে রয়েছে কনরাড ডিসকন্টিনিউটি। কনরাড ডিসকন্টিনিউটি বিজ্ঞানী কনরাড বের করে রেখেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিসকন্টিনিউটি? ডিসকন্টিনিউটি হচ্ছে একটা ডিসকন্টিনিউ জোন। একটা সায়ালিক লেয়ারের যে বৈশিষ্ট্য, একটা সাইমেটিক লেয়ারের যে বৈশিষ্ট্য, মাঝামাঝি কোনো একটা জায়গায় দুটো লেয়ারের বৈশিষ্ট্যের মধ্যেই কিন্তু সম্পূর্ণটা দেখতে পাওয়া বা আইডেন্টিফাই করা যাচ্ছে না। সায়ালিক লেয়ারের বৈশিষ্ট্যটা হয়তো কিছুটা কমে এসেছে, সাইমেটিক লেয়ারের বৈশিষ্ট্যটা হয়তো সেখান থেকে কিছুটা পরিমাণে শুরু হচ্ছে। তো এই যে ট্রানজিশনাল জায়গাটা, এই যে ট্রানজিশনাল জোনটা, সেই জায়গাটা যে ডিসকন্টিনিউটিটা মার্ক করছে, সেটাকে ডিসকন্টিনিউ করছে, এটাকে বলা হচ্ছে ডিসকন্টিনিউটি। তো এই কনরাড ডিসকন্টিনিউটি সায়াল এবং সাইমেটিক লেয়ারের মাঝে রয়েছে। সাইমেটিক লেয়ারের পরে রয়েছে গুরুমণ্ডল বা ম্যান্টেল, and this is the headquarter of all kind of internal tectonical disturbances. যত রকমের যা গন্ডগোল সব কিছুর মাথা হলো ওটি। এখন এই গুরুমণ্ডলের দুটি লেয়ার রয়েছে। এর আপার লেয়ারটাকে আমরা বলি আপার ম্যান্টেল বা ক্রেফেসিমা, ক্রোমিয়াম, আয়রন, সিলিকন, ম্যাগনেশিয়াম দিয়ে তৈরি। আর নিচের দিকটা হচ্ছে লোয়ার ম্যান্টেল, দ্যাট ইজ নেফেসিমা। নেফে কথাটা বা নাইফ কথাটা কোরের সঙ্গে, ভূ অভ্যন্তরের সঙ্গে তোমরা ভীষণভাবে জড়িত, সুতরাং জানো এই কথাটা জড়িত, ইটস মিন তোমরা এই ব্যাপারটা জানো। তো সুতরাং এক্ষেত্রে এই যে জোনটা, এই যে জোনের অংশটাকে আমরা দেখতে পাই, এদের মধ্যেও কিন্তু একটা ট্রানজিশনাল জোন আছে, যেটা 70 থেকে শুরু করলে 410 পর্যন্ত আপার ম্যান্ডেল, 410 থেকে 660 এই জায়গাটা ট্রানজিশনাল জোন, যে জায়গাটার মধ্যে আমরা এটাকে বলে থাকি রেপিডলি ডিসকন্টিনিউটি দেখতে পাওয়া যায়। আবার আপার ম্যান্টেল মানে গুরুমণ্ডল যেখানে শুরু হচ্ছে আর সাইমেটিক লেয়ার শেষ হচ্ছে, সেখানে মোহ ডিসকন্টিনিউটি দেখতে পাওয়া যায়। তো এই লেয়ারগুলোর পরে মোটামুটি 660 থেকে স্টার্ট করলে অলমোস্ট 2900 কিলোমিটার পর্যন্ত, সেখানে আমরা এটাকে দেখি লোয়ার ম্যান্টেল বা
নিম্ন গুরুমণ্ডল যেটা, তো এই লোয়ার ম্যান্টেলের এই জায়গাটার পর থেকে 2900 থেকে 5150 সেটা কিন্তু তোমার আউটার কোর, 5150 থেকে 6371 দ্যাট ইজ ইয়োর আউটার কোর। ইনার কোর আউটার কোরের মধ্যে লেব্যান্ড ডিসকন্টিনিউটি রয়েছে, আর ম্যান্টেল বা গুরুমণ্ডলটা পার হয়ে যেখানে কোর স্টার্ট হচ্ছে সেইখানে কি ডিসকন্টিনিউটি রয়েছে, সেইখানে যে ডিসকন্টিনিউটিটা রয়েছে তাকে বলা হয় গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। তো যাই হোক, এই ডিসকন্টিনিউটিগুলোকে পার করার পরেও এই যে ওয়েভগুলো এর মধ্যে দিয়ে যায় এবং ওয়েভগুলো থেকে আমরা কি জানতে পারি, ওয়েভগুলোর এই যে চলাচল, শব্দ বা তরঙ্গ কোথা থেকে কোন দিকে যাচ্ছে তার ওয়েভের যদি আমরা ক্রেস্ট আর ট্রাপ অর্থাৎ মাথাটা আর নিচের অংশটা, এই যে তোমরা পাহাড় আঁকো ঠিক এইরকম মাথার ওপরের অংশ আর নিচের অর্থাৎ কনকেভেল পজিশন আর কনভেক্স পজিশন আর কনকেভ পজিশন, এই দুটো জিনিসের দূরত্ব তরঙ্গের দৈর্ঘ্যটাকে পরিমাপ করে। সেটা কত ডিস্টেন্স কিভাবে কোন ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে যেতে পারে সেটা জানতে গেলে পৃথিবীর অভ্যন্তরতর বিজ্ঞানীরা পৌঁছননি, নানা ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করে তারা দেখতে পেয়েছেন যে পি ওয়েভটা সলিড লিকুইড বা গ্যাসিয়াস মেটেরিয়ালের মধ্যে দিয়ে এই ইন্টেন্সিটিতে বা এই ইন্টেন্সিটিতে যায়, কিন্তু এস ওয়েভটা সলিডে ভালো যাচ্ছে, লিকুইডে স্লোজ ডাউন হচ্ছে, গ্যাসিয়াসে আরও কমে যাচ্ছে। তাহলে এই ধরনের জিনিসে যাবার পরে শব্দের তরঙ্গ বলো যে কোনো জিনিসে যার যে রকমই প্রোপাগেশন থাকুক, প্রোপাগেশনের অংশের মধ্যে তো আমরা দুটো পাই, এক হচ্ছে পি ওয়েভ আর একটা হচ্ছে এস ওয়েভ। এই পি ওয়েভ এস ওয়েভ এই দুজনের কম্পনের যে বেগ, তাদের যে ইন্টেন্সিটি, তাদের যে চলার পথ, সেটা অনুযায়ী অঙ্ক কষে ভেতর থেকে জানতে পারা যায় যে কি কি ধরনের পদার্থ সেই জায়গাগুলোতে রয়েছে। এমনকি তোমরা শ্যাডো জোন বলে একটা জিনিস পড়েছো, যে জিনিসটা কিন্তু একটা গোল অংশ দেখতে পাওয়া যায়, কমলা লেবুর মতন কাটা অংশে তোমাদের দেখানো হয় যে পি ওয়েভ এস ওয়েভ এরকম করে যাচ্ছে, এবং আমি আমার ইউটিউবের সাথে সাথে তোমরা দেখতে পাবে সেখানেও আমরা ছবি দিয়ে সে জিনিসটাকে বুঝিয়ে দিয়েছি যে ওয়েভগুলো কিভাবে দুটো সাইডে ডিফ্লেক্ট করে যায়। এই ডিফ্লেক্ট করে যাওয়ার কারণ কি, প্রতিফলন আর প্রতিসরণ, এটা তোমরা ফিজিক্যাল সায়েন্সে মাধ্যমিকের স্টুডেন্টরাও পড়েছো, যেটাকে অন্য জায়গায় বলা হয় রিফ্লেকশন ডিফ্লেকশন। রিফ্লেকশন হচ্ছে কোনো জিনিস প্রতিফলন হওয়া, আর ডিফ্লেকশন যেটা প্রতিসরিত হয়ে যাওয়া। দুটো মাধ্যম যদি দেখা যায়, একটা গ্যাসিয়াস মেটেরিয়াল একটা লিকুইড মেটেরিয়াল, তো দুটো মেটেরিয়ালের মধ্যে আমার চলাচলটা তো সমান হবে না, ঠিক একই রকম একটা ওয়েভের ক্ষেত্রেও চলাচল বা তার মুভমেন্টটা সেম হয় না। আর এই মুভমেন্টটা সেম হয় না বলেই সেই ধরনের মুভমেন্টের উপর নির্ভর করে সেখানে কি ম্যাটেরিয়াল থাকতে পারে সেটা সম্পর্কে আমরা সেখানে জানতে পারি। তবেই আজ আমরা জানতে পেরেছি যে কোন জায়গাটা এই ওয়েভের চলনের ফলে কোন জায়গায় কি ধরনের পদার্থ রয়েছে। গ্র্যাজুয়েশনের স্টুডেন্টদের জন্য আমি একটা কথা বলি, যেটা একটা খুব কমন জিওগ্রাফি অনার্সের বারাসাত ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি দুটোর ক্ষেত্রে, বা বর্ধমান বলো কল্যাণী বলো সবার ক্ষেত্রেই, যে ডেসক্রাইব দ্য ডিফারেন্ট লেয়ার অফ দ্য আর্থ ক্রাস্ট ইন্টেরিয়ার উইথ দ্য হেল্প অফ দ্য সিসমিক ওয়েভ। এই কথাটা বলবার সময় ইনডাইরেক্টলি প্রেশার, টেম্পারেচার বা এই যে ম্যাটেরিয়ালগুলো আসছে, এইগুলো সোর্স থেকে আগে আমরা কি জেনেছি, আর্থকোয়েকের ফলে কি কি ধরনের ওয়েভ তৈরি হচ্ছে, এই ওয়েভগুলো কি কি ধরনের ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে যায়, তাদের ইন্টেন্সিটি কিলোমিটার কীরকম, ওয়েভগুলো কিভাবে মুভ করে, এবং তারপরে ওয়েভের চলাচলের অংশের ছবিটা অর্থাৎ ওয়েভ মুভমেন্টের ছবিটা, এবং তারপরে হচ্ছে আর্থ ক্রাস্ট ইন্টেরিয়ারের ডিসকন্টিনিউটি অনুযায়ী আর্থ ক্রাস্ট, সায়াল, কনরাড ডিসকন্টিনিউটি, সাইমা, বা তারপরের অংশটা হচ্ছে মোহ ডিসকন্টিনিউটি আপার ম্যান্টেল, তারপরে রয়েছে রেপেটি ডিসকন্টিনিউটি লোয়ার ম্যান্টেল, তারপরে রয়েছে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি কোর, আউটার কোর ইনার কোরের মধ্যে রয়েছে কি না লেম্যান ডিসকন্টিনিউটি। এবং এর সাথে সাথে তোমাদের আলাদা করে প্রত্যেকটা স্তর কোনখান থেকে কতটা, অর্থাৎ 0 থেকে স্টার্ট করলে 6371 কিলোমিটার পর্যন্ত এতগুলো লেয়ারের মধ্যে তারা জলের থেকে তাদের ডেন্সিটি কত, কি কি ধরনের মেটেরিয়াল বৈজ্ঞানিকরা পরে এখানে খেয়াল করেছেন, কেন এটার নাম ম্যান্টেল, কেন এটার নাম নাইট বা নেফে,
কেন সায়াল বা সাইমা, এইগুলোকে গুছিয়ে লিখতে হবে। আশা করি প্রিলিমিনারি ওয়েতে তোমাদের এটা খুব ভালোভাবে হয়তো বোঝাতে পেরেছি। ছবি দেখে তোমাদের হয়তো আরও ক্লিয়ার হয়ে যাবে। কারো যদি এ সম্পর্কীয় কোনো নোট বা কোশ্চেন বা কিছুর দরকার হয়, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে ভুলো না। তোমাদের ভিডিওটি ভালো রাখলে অবশ্যই এটিকে লাইক করবে, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।